হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। একাকিনী উপন্যাসের সপ্তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। দোকান জোড়া হাসি নিয়ে সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে বসেছিল কালুর মা। শিশুর মাকে যতটা সম্ভব পরিচ্ছন্ন করার পর সে পাশ ফিরে চোখ বন্ধ করে নেতিয়ে পড়ে আছে। এই সময় ঘুম এবং আধো জাগরণের মধ্যে থাকবে সে। কালুর মা মুখ ঘুরিয়ে চারপাশে তাকিয়ে নাড়ুগোপালকে দেখতে পেল না। সে চিৎকার করল, এই যে, কোথায় আছো তোমরা? জলদি এসো, এসে দেখে যাও। কেউই এলো না, শুধু শিশু ঠোঁট ফোলালো। পরের দিন সকালে কানাইকে সব বুঝিয়ে দিয়ে কালুর মা জিজ্ঞাসা করল, এই যে, তোমার বাবু সকালবেলায় কখন আসবেন বলেছেন? বাবুর মন খুব খারাপ, মুখে কিছু বলেননি, কিন্তু মনে হলো তিনি আজ আসবেন না। মুখ নিচু করে বলল কানাই। সে কি গো, সংসারে নতুন মানুষ এলো, নিজের মানুষ, আর তিনি মুখ দেখতে আসবেন না? কানাই জবাব দিল, না, কেন আসবে না তা তার বাবু জানায়নি। তাহলে তুমি গিয়ে তোমার বাবুকে বলো 3 দিন হয়ে গেলে আমি ফিরে যাব, তখন এই বাচ্চা আর তার মায়ের দেখাশোনা করার জন্য অন্য কাউকে যেন নিয়ে আসে। বলে একটু ভাবল কালুর মা। বংশে সন্তান এলো, অন্য ভাইয়েরা আর তাদের বউরা মুখ দেখতে তো এখনও এলো না। কখন আসবে? আমাকে তো কিছু বলে পাঠায়নি, তবে 1 হাঁড়ি রসগোল্লা আর 1 বাক্স সন্দেশ এসেছে ওই বাড়ি থেকে। তোমাকে এখনই দেব না, দুপুরের খাবারের পরে খাবে। দুপুরে আজ ভাত মাংস হবে, হাসিমুখে বলল কানাই। এখনই দিও গোটা কতক। শ্বাস ফেলল কালুর মা। গত রাত্রে বাচ্চার জন্য কাঁথা তোয়ালে এসেছিল অনেকগুলো। সকালে ডাক্তার এসে শিশু আর তার মাকে পরীক্ষা করে বললেন, ভালোই তো দেখছি। বাবুকে বলুন লোকের ব্যবস্থা করতে, কালুর মা বলল। এখনই কি দরকার? তুমি তো মাসখানেক এখানে থাকছো। কে বলল আপনাকে? তাই তো শুনলাম। এই 1 মাসের মধ্যে এই তল্লাটের কোনো বউ বা মেয়ের মা হওয়ার তো কোনো কথা নেই। ডাক্তার বললেন। বাহ, আমি কাজটা করব কি না তা জানার প্রয়োজন বোধ করলেন না কেউ? বাবুকে বলবেন ডেলি যা নিই তার চেয়ে 20 টাকা বেশি দিতে হবে। বলে কালুর মা চেঁচিয়ে বলল, এই যে বউ, ডাক্তারবাবু এসেছেন। যদি শরীরে কোনো কষ্ট হয় তাহলে মুখ খুলে বলো। ইতিরানী চুপচাপ শুয়ে রইল, সাড়া দিল না। ব্যাগ থেকে প্যাড বের করে কয়েকটা ওষুধের নাম লিখে ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি নাম দিয়েছ? এখনও দেইনি। ও, সনাতনবাবুর তো নাতনি। কালুর মা মাথা নাড়ল। নাতনি? ঠাকুরদা সনাতনের মন নাতনির মুখ দেখার পর দিন দিন এত নরম হয়ে যাচ্ছিল যে কথাটা বৌমাকে না বলে পারল না। শুনে অবাক হয়ে তাকালো ইতিরানী। তারপর ঘোমটা আলতো টেনে তার সামনে এনে মাথা নেড়েছিল। না বাবা, তা হয় না। তুমি আমার মুখের উপর এমন কথা বলতে পারলে? সনাতনের চোখ কুঁচকে গেল। এবার মাথা তুলল ইতিরানী। আচ্ছা, আপনি কি আমাকে মানুষ বলে মনে করেন না? নাকি ভাবেন আপনার ছোট ছেলে যেরকম আমিও সেরকম? নিজেকে সংযত করল সনাতন। শক্ত গলায় জিজ্ঞাসা করলেন, কি বলতে চাইছো? আমাকে ছাগল চড়াতে দেখে আপনার পছন্দ হওয়ায় ছোট ছেলের বউ করেছিলেন, বাবার টাকা না থাকার সুযোগ নিয়ে। বিয়ে দিয়েই নিজের সংসারে না রেখে পাঠিয়ে দিয়েছিলেন এখানে, যাতে মানুষ আমার মুখ না দেখে। আমার বাবা গরিব, আমার স্বামী হাবাগোবা, তাই আমার জায়গা শ্বশুরবাড়িতে হয়নি। আপনি আমাদের এখানে এনে রেখেছেন বলে আমি কিন্তু খুশি হয়েছি। খুশি হয়েছ? হ্যাঁ। আপনাদের বাড়িতে বরকে নিয়ে থাকলে 24 ঘন্টা বাড়ির তো বটেই, পাড়ার লোকেরাও সব সময় ঠাট্টা রসিকতা করত। এখানে এসে তো তা থেকে বেঁচে গেছি। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সনাতন জিজ্ঞাসা করল, তাহলে এখানেই থাকতে চাও? এখানে তো ভালোই আছি, কিন্তু বাচ্চা নিয়ে এখানে কি করে থাকবে? ওকে তো মানুষ করতে হবে। আপনি চিন্তা করবেন না,
স্রোত না থাকলে ও পুকুর ডোবা হয়ে পড়ে থাকবে গোটা জীবন, আর স্রোত যদি ওর বুকে প্রবল হয় তাহলে ঠিক নদী হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, বলল ইতিরানী। সে কোথায় আছে? এখানেই আছে ছাগলদের সঙ্গে। মেয়েকে আদর করে? আমি মেয়েকে কোলে নিতে দিই না। তোমার কি টাকা পয়সার দরকার হয়েছে? হলে তো আপনি জানতেই পারতেন। ঠিক আছে, কালুর মা মাসখানেক থাকুক এখানে। একটা কথা বলবো। কি কথা? শুনেছি পাশের জমিটা আপনার। ওটা? হাত তুলে থামিয়ে দিয়ে সনাতন বলল, পাশের জমিটা আমার ছিল, গতকাল থেকে সেটা আর আমার নামে নেই। কিছুই তো পারিনি, এই জমিটুকুই দিলাম। ওর কি নাম রেখেছ জানি না, আমি রেখেছি অনন্যা। খারাপ লাগলে পাল্টে দিও। সনাতন কথাগুলো শেষ করে আর দাঁড়ালো না। 3 কিলোমিটার দূরের স্কুলে হেঁটে যাওয়া আসা করতে বালিকা আদৌ ইচ্ছুক নয় বলে শেষ পর্যন্ত কানাই পৌঁছে গিয়েছিল সনাতনের কাছে। সনাতন চুপচাপ শুনেছিল, প্রতিশ্রুতি যেমন দেয়নি তেমনই আশায় রাখেনি। কিন্তু পরের দিন দুপুরে কানাইয়ের হাত ধরে স্কুল থেকে বাড়ি ফিরে চোখ বড় হয়ে গিয়েছিল অনন্যার। একটা লাল রঙের ছোট লেডিস সাইকেল দাঁড় করিয়ে রাখা আছে তাদের ঘরের বারান্দায়। দেখে এত খুশি হয়েছিল যে চোখ বড় করে কানাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছিল, ওটা কার গো? দেখেই বুঝে নিয়েছিল কানাই। হাসি মুখে বলেছিল, যে চালাবে তার। শোনার পর এক মুহূর্ত দেরি করল না অনন্যা। এক দৌড়ে বারান্দায় উঠে সাইকেলটাকে টানতে লাগলো। কানাই তাকে সাহায্য করতে গিয়ে হকচকিয়ে গেল শুরুতেই, অভিজ্ঞতা না থাকার জন্য। শেষ পর্যন্ত সাইকেল মাটিতে নামলো। অনন্যাকে সাইকেলের আসনে বসিয়ে কানাই ধরে রেখে চলতে সাহায্য করলো। এত আনন্দ জীবনে এর আগে কখনো পায়নি অনন্যা। সে কেবলই সাইকেলের হ্যান্ডেল এমন শক্ত করে ধরে রেখেছিল যাতে সেটা জমির শেষ প্রান্তে চলে যায়। সেখানে কোপানো মাটি দৈনিক মজুরদের দিয়ে সমান করাচ্ছিল ইতিরানী। কানাইয়ের সঙ্গে কাছে আসতে দেখে অবাক হয়ে একটু উঁচু গলায় জিজ্ঞাসা করল, দেখা মাত্র আর তর সইল না? মা, কি সুন্দর! তুমি এরকম সাইকেলে আগে চড়েছ? মেয়ে বেশ গদগদ গলায় জানতে চাইল। হেসে ফেলল ইতিরানী। কে দেবে আমাকে? দেখো, পড়ে গিয়ে যেন হাত পা ভেঙো না, সাবধান। না না, কানাই মামা আছে বলে চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করল, এটা কে দিল মা? তুমি কিনেছ? না, ওটা তোমাকে ভগবান দিয়েছেন। ভগবান? শব্দ করে হাসল অনন্যা। তাই? আমি তো ভগবানকে দেখতেই পাচ্ছি না। কোথায় গো? এখন আর তাকে দেখতে হবে না। এখন সাইকেল রেখে হাত পা ধুয়ে ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়ো। আমাকে কাজ করতে দাও। ইতিরানীর কথা শেষ হওয়া মাত্রই কানাই সাইকেল ঠেলে বাড়ির দিকে নিয়ে চলল। যেতে যেতে অনন্যা জিজ্ঞাসা করল, ভগবান এখন কোথায় আছে তা কি তুমি জানো? না, দেখা হলে তুমি জিজ্ঞাসা করে নিও। কানাই বলল, ধুর, ভগবান খুব কম কথা বলে, তা কি তুমি জানো না? গম্ভীর মুখে বলল অনন্যা। কানাই সাইকেলের হ্যান্ডেলের উপর ঝুঁকে বসে থাকা ছোট মেয়েটির দিকে অবাক হয়ে তাকালো। সে বলল, না দিদি, নিজের বাবার সম্পর্কে এভাবে কথা বলা উচিত নয়। ও মা, খারাপ কি বললাম? বলেই চেঁচিয়ে উঠল, আরে ওই তো ভগবান যাচ্ছে। তারপর গলা তুলে ডাকলো, ভগবান, ও ভগবান। ছাগলছানা দলছুট হয়ে পালিয়ে যাচ্ছিল। তাদের কোনো রকমে পাকড়াও করে স্থির হয়ে দাঁড়িয়ে নাড়ুগোপাল ভাবছিল কি করা যায়। ছাগল দুটোকে দড়ি ছাড়া কি করে ওদের ঘরে টেনে নিয়ে যাওয়া যায় ভেবে পাচ্ছিল না সে। চিৎকার শুনে সে দাঁত বের করে হেসে ছাগল দুটোকে ছেড়ে দিতেই তারা তৎক্ষণাৎ দৌড়ে চলে গেল তাদের রাত্রিবাসের জায়গায়। এর মধ্যে কাছাকাছি পৌঁছে গেছে অনন্যারা। অনন্যা উত্তেজিত গলায় বলল, এই দেখো, আমাকে নতুন সাইকেল কিনে দিয়েছ তুমি, আর আমি এটা চড়ে বেড়াচ্ছি। চোখ বড় বড় হয়ে গেল নাড়ুগোপালের। শোনামাত্র সবেগে দুপাশে মাথা নাড়তে লাগলো সে। তৎক্ষণাৎ সাইকেল ঘুরিয়ে ফেলেছে কানাই। আর তা কথা নয়, হাত পা ধোবে চলো। প্রতিবাদে জোরে প্যাডেলে চাপ দিতেই সাইকেলের গতি ক্রমে বাড়ল। সেটা সামলাতে না পেরে হুড়মুড়িয়ে পড়ল অনন্যা। দ্রুত তাকে টেনে সোজা করলো কানাই। কনুইতে লেগেছে মেয়ের।
কোনো রকমে এক হাতে সাইকেল আর অন্য হাতে অনন্যাকে টানতে টানতে শোয়ার ঘরে নিয়ে গেল কানাই। একটু পরে পায়ে পায়ে বাড়ির সামনে চলে এলো নাড়ুগোপাল। সাইকেলটা দেওয়ালে হেলান দিয়ে রাখা আছে। মেয়ে বা কানাইকে দেখা যাচ্ছে না। বারান্দা থেকে সন্তর্পণে সাইকেলটাকে নিচে নামিয়ে ভালো করে দেখে নিয়ে একটা পা সিটের উপর দিয়ে ঘুরিয়ে হ্যান্ডেল ধরে বসে পড়তেই সাইকেলটা নড়বড়ে হয়ে যেতে সে কোনো মতে দুই পায়ের উপর ভর করে সোজা দাঁড়িয়ে সামলে নিল নিজেকে। তারপর অতি সন্তর্পণে সাইকেলটাকে বারান্দায় তুলে মেঝের উপর শুইয়ে রেখে দ্রুত নিচে নেমে দৌড়াতে লাগলো। ঠিক তখনই একজন লোককে দেখা গেল কানাইয়ের নাম ধরে চিৎকার করতে করতে বাড়ির দিকে ছুটে আসছে। নাড়ুগোপালকে দেখতে পেয়ে লোকটি চেঁচিয়ে বলল, সর্বনাশ হয়ে গেছে ছোট খোকা, কানাই কোথায়? মাথা দুদিকে দোলালো নাড়ুগোপাল, যার অর্থ কানাইয়ের খবর সে জানে না। লোকটা চিৎকার করলো, কানাই, ও কানাই, তাড়াতাড়ি এসো। এবার কানাইকে দেখা গেল পায়ে পায়ে এগিয়ে আসছে। তাকে দেখতে পেয়ে লোকটি বলল, এইমাত্র খবর পেলাম নদীতে নৌকাডুবি হয়েছে। সেই নৌকাতে তোমার বড়বাবু ছিলেন। যাও গিয়ে খবর নাও। কথাগুলো বলে লোকটি পা বাড়াতেই ইতিরানীর গলা শোনা গেল, দাঁড়ান, আপনি আমাকে নিয়ে চলুন যেখানে নৌকাডুবি হয়েছে, তাড়াতাড়ি চলুন। কয়েক পা গিয়েই ঘুরে দাঁড়িয়ে মুখ ঘুরিয়ে চারপাশে তাকিয়ে কোথাও বরকে দেখা না পেয়ে খুব বিরক্ত হয়ে পেছনে দাঁড়ানো কানাইকে বলল, মেয়েকে সামলে রেখো, আর ওর বাবার খিদে লাগলে যা খাবার আছে তার থেকে দিয়ে দিও। নদীর ধারে তখন বেশ ভিড় জমে গেছে। তিনজনের মৃত শরীর ইতিমধ্যে জল থেকে তুলে পাড়ে শুইয়ে রাখা হয়েছে। ইতিরানী দ্রুত মৃত দেহগুলোর কাছে চলে গিয়ে মাথা নাড়ল। এই তিনজনের কেউ তার শ্বশুরমশাই নন। সে মাথা নেড়ে যার সঙ্গে ছুটে এসেছিল তাকে জিজ্ঞাসা করল, আপনি আমার শ্বশুরকে চেনেন? চিনব না, সেই ছেলেবেলা থেকেই চিনি। ও নৌকোয় দাঁড়িয়েছিল, হঠাৎ যে কি হলো নৌকোটা ডুবে গেল। এই সময় লোকজন চেঁচিয়ে উঠল। যারা জলে ডুবে খোঁজাখুঁজি করছিল তাদের দুজন জল থেকে একটি দেহ ধীরে ধীরে উপরে নিয়ে এলো। যাকে নিয়ে এলো তার শরীর এলিয়ে গিয়েছে। পাড়ের মাটিতে শুইয়ে রাখা হলো। যার দেহ তার দিকে তাকাতেই মুখে হাত চাপা দিল ইতিরানী। সঙ্গী লোকটিও চেঁচিয়ে উঠল, ওই যে সনাতনের দেহ, আহারে! লোকটি মৃতদেহের পাশে বসা বাহকদের একজনকে জিজ্ঞাসা করলো, একটু ভালো করে দেখুন ভাই, প্রাণ আছে কিনা। লোকটি মাথা নেড়ে না বলে সঙ্গীকে ইশারা করলো। সঙ্গী সেটা বুঝতে পেরে উঠে দাঁড়ালো। দুজনে দ্রুত চোখের বাইরে চলে গেল। আরও এক পা এগিয়ে গেল ইতিরানী। না, কোনো ভুল হয়নি, ইনিই তার শ্বশুরমশাই। লোকটি বলল, সনাতনকে তো ওর বাড়িতে নিয়ে যেতে হয়। না না, নিয়ে যাওয়া চলবে না, কেউ বডিতে হাত দেবেন না ভাই, অস্বাভাবিক মৃত্যু। পুলিশ এসে যা ঠিক বুঝবে তাই করবে। যে কথাগুলো বলল তাকে এ ব্যাপারে বেশ অভিজ্ঞ বলে মনে হলো। ইতিমধ্যে আরও একজনের দেহ জল থেকে উদ্ধার করে কয়েকজন উপরে নিয়ে এলো। এই দেহটি একজন প্রৌঢ়ার। ইতিরানীকে শ্বশুরের পরিচিত লোকটি বলল, ওর বাড়িতে এখন খবর পাঠানো দরকার। লোকটি বলল, নিশ্চয়ই, ওদের বাড়িতে যে টেলিফোন আছে তার নম্বর কি জানা আছে? মাথা নেড়ে নিঃশব্দে না বলল ইতিরানী। মিনিট দশেক পরেই একটা বাষ্পচালিত নৌকা নিয়ে পুলিশরা এসে মৃতদেহগুলো তাতে তুলে নিয়ে শহরের দিকে চলে যাচ্ছিল। শ্বশুরের পরিচিত লোক ছুটে গিয়ে পুলিশের অফিসারকে জানিয়ে দিতে তাকে সাক্ষী হিসেবে নৌকায় তুলে নিয়ে চলে গেল ওরা। সনাতনের মৃত্যুর 25 দিন পরে নদী পেরিয়ে যে মানুষটিকে নিয়ে কানাই ইতিরানীর কাছে এলো তার সঙ্গে পরিচয় ছিল না। গোল গলা, ঢোলা পাঞ্জাবি, ঢোলা পাজামা, মাথায় গান্ধী টুপি, হাতে ছড়ি নিয়ে একটু ঝুঁকে হাঁটা মানুষটার বয়স ঠাউরানো মুশকিল। বারান্দা থেকে নেমে এলো ইতিরানী। অনন্যা এখন স্কুলে। রোদ্দুর ঈষৎ কড়া। কানাই বলল, নাও গো, বড় বাড়ির ব্যাপারে তিনি এসেছেন আলাপ করতে। আলাপ? চোখ ছোট হলো ইতিরানীর। কি বিষয়ে? আরে ধুর, আলাপ টালাপ নয়। বিয়ের সময় আমি গিয়েছিলাম গয়ায় পিণ্ডি দিতে, তাই দেখা হয়নি। তারপর তো এমন কোনো ঘটনা ঘটেনি যেটাকে ছুতো করে এখানে আসব। হ্যাঁ, মেয়ের অন্নপ্রাশনের নেমন্তন্ন পাবো বলে ভেবেছিলাম। ভুল বললাম? সনাতনের বংশে ছেলেদের অন্নপ্রাশন হয়, মেয়েদের মুখে ঠাকুরের প্রসাদ ছুঁয়ে দিয়ে বলে মুখে ভাত। সনাতন তো সেটাও করেনি। জিজ্ঞাসা করায় বলেছিল নাতনির মায়ের ইচ্ছে নেই।
একটু থেমে মাথা নাড়লেন ভদ্রলোক। এই দেখো, বুড়ো হয়ে গেলাম গো, এতক্ষণ শুধু বকবক করে যাচ্ছি। আমি যে কে তা তোমাকে বলিনি বৌমা, আমি জনার্দন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।